আমাকে ফিরিয়ে ভালো করলে না অভিরাম। ভয় দেখাচ্ছেন নাকি? ওতে লাভ নেই। তাছাড়া যেদিন এ কাজে নেমেছি মরার ভয়ে ছেড়েই নেমেছি। কচুবনের পাশে লোকটা পড়ে গোঙাচ্ছিল, কাটা জায়গা দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে, রক্তে ভেসে যাচ্ছে জমি, তবু বেটা মরে না। চুপ করে দাঁড়াও। ওগো, ততক্ষণে আমার খোকা মরে যাবে, আমায় ছেড়ে দাও। নমস্কার, আমি সুমিত। কলিকাতা প্রাইমে আজকের গল্প নেশা, লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন। অভিরাম বলল, না, আপনি অন্যত্র চেষ্টা করে দেখুন। 10 আঙুলে 8খানা আংটি পরা সিল্কের পাঞ্জাবি গায়ে লোকটা কেমন একটু অবাক হয়ে তাকালো। যদি ডবল দিই 4000? টাকার কথা হচ্ছে না, কাজটা আমি করব না। লোকটা মানুষ চড়িয়ে খায় বলে মনে গর্ব আছে। শহরে কত খাতির তার, সব জায়গায় সম্মান আর খাতির পায়। মুখের ওপর না শোনার অভ্যেস নেই একেবারেই। সে বুদ্ধিমানের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না, তোমাকে নিয়ে আর পারা গেল না। রেট বাড়িয়েছ তা বললেই পারতে। কত দিতে হবে? অভিরাম স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল, আপনি বড্ড লোকের সময় নষ্ট করেন। আপনার এখন অন্য কোনো কাজ নেই? অসহ্য অপমানে মাথা থেকে পা পর্যন্ত জ্বালা করলেও কিছু করবার নেই। যারা অন্যায় করে তাদের অপমান বোধ থাকলে চলে না। লোকটা যেন অভিরামের রসিকতা বুঝতে পেরেছে এমনভাবেই বলল, তুমি কি তাহলে কাজ ছেড়ে দিচ্ছ? অভিরাম বলল, হয়তো তাই। এরপর খাবে কি? লটারি পেয়েছ নাকি? আর নীতির কথাই যদি বলো তাহলে মাখন সর্দারের আর বেঁচে থাকা উচিত নয়। বেটা কি পাপ না করেছে বলো তো? এখন আমার পেছনে লেগেছে। চৌকো প্লাস্টিকের বাক্স থেকে একটা বিড়ি বের করে ধরালো অভিরাম। বলল, নিজে থেকে লাগেনি। মাখন সর্দারের কি স্বার্থ আছে এতে? যে তাকে টাকা দিয়ে লাগিয়েছে সে লোককে আপনি ভালো করে চেনেন। যদি নিকেশ করতে হয় তাকেই করুন গিয়ে। তারপর একটু থেমে বলল, যদি অবশ্য হিম্মত থাকে। লোকটা এ বক্রোক্তিও গায়ে মাখল না। তার চোখ জলজল করছে। সে তো খুব ভালো। পারবে তুমি? 6000 পর্যন্ত উঠতে পারি। পাশে রাখা কোদাল হাতে উঠে দাঁড়ালো অভিরাম। আমি এখন বাগান কোপাবো, কাল লঙ্কার চারা লাগাতে হবে। আপনি আসুন। লোকটা এবার সহজভাবেই উঠে দাঁড়ালো। হালকা চালে বলল, আমাকে ফিরিয়ে ভালো করলে না অভিরাম। কাজটা করে দিলেই পারতে। এবার অভিরাম সত্যি হাসল, বলল, ভয় দেখাচ্ছেন নাকি? ওতে লাভ নেই। এ তল্লাটে যারা নিকাশি কাজ করে তারা আমার গায়ে কেউ হাত দেবে না। আমার কাছেই সবার শিক্ষা কিনা। আমরা যারা এইসব নোংরা কাজ করি আমাদের মধ্যে বেশ একটা ভালোবাসা আছে। আপনাদের মতো নয়। আমরা কেউ কারো সঙ্গে বেইমানি করি না। তাছাড়া যেদিন এ কাজে নেমেছি মরার ভয়ে ছেড়েই নেমেছি। বিড়িতে শেষ দুটো শুকটান দিয়ে বলল, যান, বাড়ি যান। অভিরামরা দুপুরুষে এই কাজ করছে। বাপকে বেশি দিন পায়নি, কিন্তু বাপের সব গুণগুলো পেয়েছিল। নিখুঁত সময়বোধ,
শক্ত স্নায়ু এবং কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না, এই বোধ ছাড়াও অন্য একটা গুণ বিশেষ প্রয়োজন, সেটা হলো উদাসীনতা। অভিরাম মনে প্রাণে বিশ্বাস করে এটা একরকম ব্যবসা। অন্য ব্যবসায় মূলধন টাকা, এই ব্যবসায় মূলধন হলো সাহস। একজনকে খতম করবার জন্য আর একজন তাকে টাকা দিচ্ছে, এতে মনের দিক দিয়ে তার জড়িয়ে পড়বার কোনো কারণ নেই। যাকে সরাতে হবে, দিনের পর দিন তার গতিবিধি লক্ষ্য করে, অভ্যেসগুলো বিচার করে, চক্র আকারে উড়তে উড়তে বাজ পাখি যেমন তার বৃত্তকে ক্রমশ ছোট করে নিয়ে আসে, তারপর লাফিয়ে পড়ে শিকারের উপর, তেমনি অভিরাম বহু পরিশ্রম আর পর্যবেক্ষণের ফল হিসেবে যখন শিকারকে হাতের মুঠোয় পায়, তখন তার মনে নিষ্ঠুরতা নেই, হিংসা নেই, ক্রোধ নেই, আছে শুধু পরিষ্কারভাবে কাজ শেষ করার চমৎকার আনন্দ। প্রতিটি হত্যার পর তার মনে আশ্চর্য প্রশান্তি ছড়িয়ে পড়ে। কাজ শেষ হতে দেরি হলে কিংবা বাধা পড়লে ভয়ানক বিরক্তি জন্মায়। জীবনের দ্বিতীয় কি তৃতীয় কাজের কথা এখনো মনে পড়ে। তখন নতুন হাত, ভোজালি ঠিক মতন চালাতে পারেনি। কচুবনের পাশে লোকটা পড়ে গোঙাচ্ছিল, কাটা জায়গা দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে, রক্তে ভেসে যাচ্ছে জমি, তবু বেটা মরে না। এক মুঠো ঘাস ছিঁড়ে ভোজালি মুছতে মুছতে নিষ্পৃহভাবে দেখছিল অভিরাম। সমস্ত ব্যাপারটা শেষ হতে বড্ড দেরি হচ্ছে দেখে মজুমদারদের ভাঙা ভিতের থেকে একখানা থানি টেনে তাই দিয়ে লোকটার মাথা থেঁতলে দেয় সে। এখানেই উদাসীনতার কথা এসে যায়। থানিটের একটা ঘাই যথেষ্ট ছিল, কিন্তু দেখা যাচ্ছে লোকটার কড়া যান। যদি আবার জ্ঞান ফিরে পেয়ে নাড়ি ভুড়ি হাতে নিয়ে হাসপাতালে গিয়ে হাজির হয়, এমন কাণ্ডের কথা সমব্যবসায়ীদের কাছে শুনেছে অভিরাম। তাতে অবশ্য তার এমন কিছু আসে যায় না, কারণ অন্ধকারে আচমকা পেছন থেকে মুখ চেপে ধরে ছুরি চালিয়েছিল সে। লোকটা তার মুখ দেখতে পায়নি, কাজেই তার নাম ফাঁস করে দেবার সম্ভাবনা নেই। কিন্তু সেটাই বড় কথা নয়, এমন ঘটলে কাজটা সুচারুভাবে নিষ্পন্ন হবে না। যে কাজের জন্যে সে টাকা নিয়েছে, কাজেই খুব শান্তভাবে উবু হয়ে বসে ৮-১০টা ঘা দিয়ে সন্ধ্যাতীতভাবে কাজ শেষ করল অভিরাম। তারপর চরখালির শুকনো বিলের ওপর দিয়ে ঘুমন্ত গাজীপাড়ার পাশ দিয়ে হাতিয়া বেড়ার গোভাগার বায়ে রেখে নিজের নিঃসঙ্গ ঝুপড়িতে ফিরল। ফিরে খাস জনতা স্টোভ জ্বালিয়ে চায়ের জল বসালো সে। খুবই আশ্চর্যের ব্যাপার, অভিরাম মদ খায় না, অন্য কোনো নেশাও করে না, কিন্তু মনে খুব আনন্দ হলে তক্ষুনি তার চা খাওয়া চাই। দোকানের চায়ে তার পোষায় না। পৌনে ১ সের জল ধরে এমন একটা গ্লাস ভর্তি চা প্রয়োজন। সে চা তৈরি হবে শুধু মোষের দুধ দিয়ে। দুধ ফোটানোর সময় তাতে ফেলতে হবে ছোট এলাচ, তেজপাতা আর দারচিনি। যেদিন কাজ হবে সেদিন রাতে ব্যবহারের জন্য অভিরাম আগে থেকেই দুধ এনে রেখে দেয়। অত রাত্রিরে কোথাও কি পাওয়া সম্ভব? অথচ প্রতিবার হত্যার পর মনে যে অদ্ভুত আনন্দ হয়, সেটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চা তার চাই চাই। এই ঝুপড়িতে অনেক দিনের বাস অভিরামের। তার বউ আছে, ছেলে আছে, তারা সব থাকে দেশের বাড়িতে। এখানে তারা কখনো আসে না। মেয়ের বিয়ে দিয়েছে বছর ৫ আগে। জামাই কলকাতা শিলিগুড়ি লাইনে ভারী ট্রাক চালায়। শ্বশুরের প্রকৃত ব্যবসা সম্বন্ধে কিছু জানে কিনা বোঝা যায় না, তবে এ নিয়ে সে কোনো কথা বলে না।
বা প্রশ্নও করে না। দেশে যে টাকা পাঠায় অভিরাম, তা দিয়ে বউয়ের নামে বেশ কিছু জমি কেনা হয়েছে। ছেলে সে জমি চাষ করে। সম্প্রতি মুরগির চাষ করবে বলে তোড়জোড় করছে। ভালো, দুপুরুষ এইভাবে গেল। ছেলেকে এ ব্যবসায় এনে লাভ নেই। আজকাল দিন বদলেছে, কাজে ঝুঁকিও আগের চেয়ে বেশি। চাষের কাজ করে করে ছেলেটাও কেমন নরম ধাতের হয়ে পড়েছে। ভোজালি চালাতে পারবে বলে বিশ্বাস হয় না। যাক, সে যা রেখে যাচ্ছে, বুদ্ধি করে খেলে ছেলের কষ্ট হবে না। ঘন ঘন কাজ নেয় না অভিরাম। লোভ করলেই মৃত্যু। নেহাত চেনা লোকের সুপারিশ নিয়ে না এলে সে কাজ হাতে নেয় না। ডবল টাকা কবুল করলেও অচেনা মানুষের কাজ নেবে না অভিরাম। চারিদিকে কত শত্রু, কে কোথায় ফাঁদ পেতে রেখেছে কে জানে। বছরে খুব বেশি হলে ৫-৬টা কাজ করে সে। তার দর চড়া বলে সামান্য কাজেই পুষিয়ে যায়। যারা আসে তাদের গলায় কাঁটা বিঁধে আছে। চড়া দর শুনে পিছিয়ে গেলে তাদের চলে না। আর অভিরামের সততার খ্যাতি আছে, টাকা দিলে কাজ হবেই। বাকি সময়টা অভিরাম পাম্পসেট সারানো, গ্যাস ওয়েল্ডিং এমনই সব কাজ করে। শেষ বড় কাজ সে করেছে মাস ২ আগে। কথাবার্তা হবার দিনটার কথা এখনো ছবির মতো ভাসছে চোখের সামনে। সারা দিন আকাশ মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। সন্ধে থেকে বেশ ঝুপঝুপ করে নামল। গোভাগাড়ের দিক থেকে ব্যাঙের ডাক ভেসে আসছে। বড় এক গ্লাস চা বানিয়ে দাওয়ায় বসে খেল অভিরাম। স্টেশন চত্বরের হোটেল থেকে মাটির ভাঁড়ে কষা মাংস আর খবরের কাগজে জড়িয়ে ৮খানা রুটি নিয়ে এসেছিল। সেগুলো সাবার করে ১ লোটা জল খেয়ে শোবার উদ্যোগ করতে লাগলো অভিরাম। বিছানার পাশে শুইয়ে রাখল তেল চুকচুকে লাঠিটা। বালিশের তলায় গুজে রাখল ধারালো ভোজালি। তার ঘুম খুব হালকা। এই দুটো জিনিস হাতের কাছে থাকলে ১০ জন মানুষও তার কোনো ক্ষতি করতে পারবে না। একটু আগে চরখালির বিলের ওপর দিয়ে 10টার লোকাল যাওয়ার শব্দ পাওয়া গিয়েছে। আর রাত না করে এবার শুয়ে পড়াই ভালো। দরজায় টকটক আওয়াজ। নিমেষে ঘুমের চটকা কেটে গেল। লাঠি উঠে এলো হাতে। সমস্ত দেহ সম্ভাবিত বিপদের আশঙ্কায় টান টান প্রস্তুত। বাইরে অঝোরে বৃষ্টির শব্দ। দরজায় আওয়াজটা কি ভুল শুনেছে? না, ওই তো আবার টকটক শব্দ। কে? দরজা খোলো। এক হাতে লাঠি ধরে অন্য হাতে বালিশের তলা থেকে ভোজালি বার করে নিল অভিরাম। বলল, এখন দরজা খোলা যাবে না, ভাগো। আমি লাল সর্দারের কাছ থেকে আসছি, নিশানি আছে। লাল সর্দার? লাল সর্দার অভিরামের ঘনিষ্ঠ বন্ধু। এই জেলার উত্তর অংশে তার আধিপত্য। বিছানা থেকে উঠে দরজার কাছে যায় অভিরাম। বলে, সঙ্গে টর্চ আছে? আছে। হাতে নিশানি নিয়ে তার ওপর টর্চ ফেলো। দরজার ফুটোয় চোখ রাখে সে। হ্যাঁ, টর্চের উজ্জ্বল আলোক বৃত্তের নিচে হাতের তালুতে চকচক করছে অর্ধচন্দ্রাকৃতি একটা ধাতব পদার্থ। ভালো করে তাকালে বোঝা যায় অর্ধেক করে কাটা 1খানা রূপোর টাকা। লাল সর্দারের দলের চিহ্ন।
দরজা খুলে আগন্তুককে ভেতরে এনে বসালো অভিরাম, চটের থলে পেতে। কি চাই? গায়ের পলিথিনের বর্ষাতি খুলে পাশে রেখে লোকটা বলল, একজনকে সরাতে হবে, লাল সর্দার তোমার কাছে পাঠালো। সে নিজেই তো কাজটা করতে পারত, আমার কাছে কেন? কাজটা এদিকের, তার এলাকার বাইরে। টাকাটা সবটা আগাম চাই, কাজ হবে 15 দিন পরে। টাকা পাবে, আজই দিয়ে যাচ্ছি। আগন্তুক পকেট থেকে নোটের তাড়া বের করে অভিরামের হাতে দিতে গেল। অভিরাম বলল, দাঁড়াও, টাকায় আগে হাত দেব না। লোকটা অবাক হয়ে বলল, তার মানে টাকা নেবে না? নেব, কিন্তু তার আগে কাজ আছে, এসো আমার সঙ্গে। ঘরের কোণে ঠাকুরের আসনের সামনে দেশলাই ঠুকে প্রদীপ জ্বালালো অভিরাম। বলল, একটা কাঁচা টাকা দাও। বিস্মিত আগন্তুক পকেট হাতড়ে একখানা 1 টাকার মুদ্রা বের করে দিলে। ফুলে আর মালায় ঢাকা ছোট্ট কালী প্রতিমার পায়ের কাছে রাখা কৌটো থেকে তেল সিঁদুর নিয়ে টাকাটায় মাখালো অভিরাম। আগন্তুকের হাতে দিয়ে বলল, ধরো, এগিয়ে এসো। এটা মা কালীর পায়ে ছুঁয়ে রেখে আমি যা বলছি বলে যাও। লোকটা তাই করল। অভিরাম বলল, বলো, হে মা কালী, আমি অমুকচন্দ্র অমুক আজ মজুরির বিনিময়ে অমুকচন্দ্র অমুককে খতম করবার জন্য অভিরাম পাড়ুইকে নিয়োগ করছি। এ কাজের যাবতীয় পাপ আমার হবে, অভিরামের নয়। সে টাকা পেয়ে আমার আজ্ঞা পালন করেছে মাত্র। আগন্তুক কলের পুতুলের মতো কথাগুলো বলে গেল। তারপর বাকি রাতটুকু খুঁটিয়ে খুঁটিয়ে শিকারের নাম, স্বভাব, বন্ধুবান্ধব, আড্ডার ঠেক আর কর্মক্ষেত্র সম্বন্ধে প্রশ্ন করল অভিরাম। ভোরের দিকে দরজা খুলে দিয়ে বলল, যাও যাও, এবার কাজ হয়ে যাবে। আমার কাছে আর আসবার দরকার নেই। মনে রেখো, আমাকে তুমি চেনো না, কোনোদিনই দেখোনি। যাবার সময় আগন্তুকের বোধ হয় একটু রসিকতা করবার ইচ্ছা হয়েছিল। সে বলল, যদি কাজের পরে তোমায় পুলিশে ধরিয়ে দিই? প্রশ্নটা শুনে কিছুক্ষণ যথার্থই অবাক হয়ে অভিরাম লোকটার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কিন্তু এরকম ভুল তুমি কেন করবে? অভিরামের কণ্ঠস্বরে সেই উদাসীন আদিম নিষ্ঠুরতা। লোকটার বুক কেঁপে উঠল। বোধহয় এই প্রথম সে বুঝতে পারল লাল সর্দার তাকে ঠিক লোকের কাছেই পাঠিয়েছে। পেছনে ফিরে সে দ্রুত পালিয়ে গেল। কেবল একটা প্রশ্নই অভিরাম করেনি, কেন লোকটা শিকারকে মারতে চায়? এ বিষয়ে তার যদিও কোনো কৌতূহল নেই, ঝগড়া অন্যের, কাজটা খালি তার। একদিন রাত্রিরে কাজটা হয়েও গেল। শনিবার বিকেলে নিয়ম করে শিকার যায় শহরের বাইরে সন্ন্যাসী বাগানে হিন্দুস্থানি মহল্লায়। কি সব কথাবার্তা বলে, ফেরে অনেক রাত্রিরে। অভিরাম আবছা আবছা টের পেয়েছিল ঝগড়াটা ভাগাভাগি নিয়ে। বর্ডারের ওদিক থেকে মাল আসছে, ক্যামেরা, শাড়ি, ভিডিও, ঘড়ি, আরও কত কি। তার লাভের বখরা নিয়ে এখন মনান্তর হচ্ছে। শিকার চাইছে আলাদা বিজনেস করতে। দলের অন্য লোকেরা ছাড়বে কেন? তাদের সুলুক সন্ধান জেনে নিয়ে শিকার যদি এখন বিশ্বাসঘাতকতা করে, এ লাইনে সর্বদাই রেষারেষি।
সন্ন্যাসী বাগান থেকে বেরিয়ে এসে পথ যেখানে প্রথম বাঁক নিয়েছে সেই নির্জন জায়গায় কাজ সেরে ফেলল অভিরাম। চকিতে তার হাত এখন অভিজ্ঞতায় পাকা। সব মিলিয়ে মিনিট খানেকের মামলা। রাস্তা দিয়ে হেঁটে না এসে সে উল্টো দিকের মাঠে নেমে পড়ল। উঁচু নিচু জমি আর 3টে নালা পার হয়ে আধ ঘন্টা পর বাড়িতে ঢুকেই জনতা স্টোভ জ্বালিয়ে দুধ বসিয়ে দিল। মনে ভারী ফুর্তি। ফলে এখনই একবার চা খেতে হবে। একটু পরে বড় গেলাসটায় তেজপাতা দারচিনির গন্ধওয়ালা চা নিয়ে চুমুক দিতে দিতে তৃপ্তিতে অভিরামের চোখ বুজে আসছিল। আশ্চর্য ব্যাপারটা ঘটল দিন 3 পরে। শহরে শম্ভু মিস্ত্রির গ্যারেজে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ করছিল সে। দুপুরে কাজ থামিয়ে শম্ভু বাড়ি গেল খেতে। যাবার সময় 4টে টাকা দিয়ে বলে গেল, তুমিও কিছু খেয়ে নাও, 1 ঘন্টা পরে এলেই হবে। টাকাটা পকেটে পুরে হোটেলে যাবার জন্য একটা শর্টকাট পথ ধরেছিল অভিরাম। হঠাৎ একটা জটলা দেখে সে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়ল। টিনের চালওয়ালা ছোট্ট একখানা বাড়ির সামনে 15-20 জন নারী পুরুষের ভিড়। তারা নিজেদের মধ্যে কি বলাবলি করছে। ভিড়ের বৃত্তের মধ্যে থেকে ভেসে আসছে কান্নার শব্দ, মেয়ের গলা। এমনিতে কোনো পথ চলতি ব্যাপারে নাক গলায় না অভিরাম। আজ হঠাৎ কি হলো? ভিড়ের পেছন থেকে উঁকি দিয়ে দেখতে গেল ঘটনাটা কি। বাড়ির দরজায় সিঁড়ির ধাপের ওপর বসে হাপুস নয়নে কাঁদছে বছর 40 বয়সের একজন মেয়ে ছেলে। মাঝে মাঝে বুক চাপড়াচ্ছে। পাশে বসে আছে ইজের পড়া খালি গায়ে একটা বাচ্চা। সে মাঝে মাঝে অবাক হয়ে কন্দনরতা নারীটির দিকে আর একবার জমায়েত হওয়া ভিড়ের দিকে তাকাচ্ছে। শোকের কান্নার ভাষা বোঝা কঠিন। অভিরাম ব্যাপারটা ভালো বুঝতে পারল না। পাশের লোকটিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই এখানে? লোকটি বলল, এর ছেলে খুন হয়েছে গো। ওই যে সন্ন্যাসী বাগানে একটা লাশ পাওয়া গিয়েছে কদিন আগে, সেই লাশের বিধবা মা আর ওই ছেলে। লাশের বউ অজ্ঞান হয়ে ঘরের ভেতরে পড়ে আছে। 18 বছর বয়স। আহা, গেঞ্জি কলে কাজ করে মা আর বউকে খাওয়াচ্ছিল। আরও কি সব বলে চলল লোকটা। অভিরাম তখন আর শুনছিল না। সে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়ে ছেলেটার দিকে, ছোট্ট বাচ্চাটার দিকে। কেন সে মরতে দাঁড়িয়ে পড়ে ব্যাপারটা কি জিজ্ঞেস করতে গিয়েছিল? চলে গেলেই তো হতো। কিছুক্ষণ নির্নিমেষ চোখে তাকিয়ে থেকে সে আস্তে করে সরে এলো বটে, কিন্তু তার ভেতরে কি একটা জিনিস যেন গোলমাল হয়ে গেল। নিজের কাজ সে এতদিন করেছে মনের আনন্দে, কর্তব্য ভেবে। কৃতকর্মের পরবর্তী ঘটনাবলী কখনো চোখের সামনে দেখেনি। তার প্রত্যেকটি কাজের পর কোথাও না কোথাও এমন একটা কিছু ঘটে। তাহলে এইরকম কান্না আর হাহাকার, আশ্চর্য। সে তো বোকা নয়, এটা তো তার আগেই বোঝা উচিত ছিল। কখনো তবু মাথায় আসেনি কেন? গেঞ্জি কলে কাজ করে মা আর বউকে খাওয়াতো। হাহ, তার মানে তারই মতো দশা। সবাই যেমন জানে সে মিস্ত্রির কাজ করে। অভিরাম আদৌ নরম ধাতের লোক নয়। কল্পনা শক্তির লেশমাত্র তার মধ্যে নেই। তবু সে কি করে যেন নিজেকে শিকারীর বদলে শিকারের জায়গায় বসিয়ে ফেলল। যদি তার বউ অথবা তার ছেলে, যদি রাত্রিরে বাড়ি ফেরবার পথে কে যেন বাইরে কোথাও কাঁদছে না? না না, ও মনের ভুল। জড়িয়ে পড়তে নেই, কখনো না। জড়িয়ে পড়লেই আর কাজ করা যায় না। গত 3 মাসে
দুটো ভালো কাজ ফিরিয়ে দিয়েছে অভিরাম। আর কাজ করবে না এ সিদ্ধান্ত যেমন সে নেয়নি, তেমনি এখন কাজ করতে ইচ্ছাও করে না, সে কথাও ঠিক। বেশ কিছু জমি কেনা আছে, বরং দেশে ফিরে গিয়ে মনোযোগ দিয়ে চাষবাস করবে। তবে কিছুদিন পরে, এখনই নয়। অনেক দিন এখানে বাস করছে, হঠাৎ জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে গেলে লোকের মনে নানা রকম সন্দেহ জাগবে। ততদিন উঠোন কুপিয়ে লঙ্কা আর বেগুনের চাষ করা যাক। কোদালের মুখে আগাছা উপড়ে ফেলতে ফেলতে হঠাৎ বাতাসে ভেসে আসা কান্নার শব্দ শুনতে পায়। কে কাঁদে? না, টিয়া পাখির বাচ্চা ডাকছে নারকেল গাছের মাথায় বসে। কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে পুরনো ক্ষুধাটা আবার জেগে উঠতে লাগল। শুধু বেগুনের চাষ করে কি জীবন কাটে? যে একবার ভয়ঙ্করতম কাজে নিজেকে লিপ্ত করেছে, নির্জন রাত্রিতে অন্ধকারের গুণ্ঠনে গা ঢেকে লৌহ কঠিন হাতের পেশনের মধ্যে অনুভব করেছে হতভাগ্য শিকারের ক্রম ক্ষীয়মান জীবনস্পন্দন, চাষের মতো শান্ত বৃত্তি তার জন্য নয়। জীবন যেন কেমন পানসে পানসে লাগে। হত্যার পরেই সারা দেহে আর মনে সেই অপূর্ব তৃপ্তি, আহ, কতদিন সে অনুভব করেনি। সেই সময়টা নিজেকে যেন ভগবানের মতো লাগে। এর পরের কাজটা বরং সে নিয়েই নেবে। পাপ আর কি বাড়বে তার? অপরাধী বা কতটা বাড়বে? একটা বেশি খুন করলে কি একবার বেশি ফাঁসি হয়? রক্তের নেশা তার রক্তের মধ্যে মিশে গিয়েছে। সে ছাড়লেও নেশাটা তাকে ছাড়বে না। বৃথা লড়াই করে লাভ কি? এবার কাজের ডাক এলেই সে রাজি হবে। পরের দিন একটা ঘটনায় অভিরামকে আবার সিদ্ধান্ত বদল করতে হলো। রং ওঠা নীল ফুল প্যান্ট আর ঘিয়ে রঙের নোংরা গেঞ্জি পরে সকালে অভিরাম কাজে যাচ্ছিল। বেলা 8টা হবে। শশা পুকুরের ধার দিয়ে রাস্তা। পুকুরের পাড়ে আসার আগেই অভিরাম শুনতে পেল চিৎকার চেঁচামেচি। বাঁক ফিরে দেখল বছর 20-22-এর শ্যামবর্ণ একটি মেয়ে পাগলের মতো দৌড়ে জলে নামতে চাইছে। তাকে বাধা দিচ্ছে রায়পাড়ার বুড়ো পুরোহিত। করো কি, সাঁতার জানো না তো, ডুবে যাবে যে। পাড়ায় খবর গেছে, এক্ষুনি ছেলেরা এসে তুলবে এখন। মেয়েটি হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বলল, ওগো, ততক্ষণে আমার খোকা মরে যাবে, আমায় ছেড়ে দাও। পাড় থেকে বেশ কিছুটা দূরে জলের ওপর একজোড়া হাত ভেসে উঠে ব্যর্থ প্রত্যাশায় শূন্য আঁকড়ে ধরার চেষ্টা করে পরক্ষণেই আবার ডুবে গেল। এক মুহূর্তের মধ্যে সমস্ত পরিস্থিতি বুঝে নিল অভিরাম। মেয়েটি এর ভেতরেই বৃদ্ধের হাত ছাড়িয়ে নিয়েছে। তার কাছে গিয়ে অভিরাম ধমক দিল, চুপ করে দাঁড়াও। চোখের নিমেষে গেঞ্জিটা খুলে জলে লাফিয়ে পড়ল অভিরাম। তার দেশের বাড়ির গ্রামে 17টা পুকুর আর দুদিকে দুটো নদী। মাছকে সে সাঁতার শেখাতে পারে। সবল হাতে জল কেটে এগিয়ে গিয়ে জোর দম নিয়ে ডুব দিল। না, ছেলেটা বহুত নিচে তলিয়েছে। এদিক ওদিক হাতড়ে পাওয়া গেল না। ভেসে উঠে আবার দম নিল সে। তাকে খালি হাতে উঠতে দেখে কেঁদে উঠল তরুণী মা। এবার ডুব দিয়ে একেবারে তলায় চলে গেল অভিরাম। হ্যাঁ, ঠেকেছে হাতে। চুলের গোছা শক্ত মুঠোয় ধরে এক হাতে ছেলেটাকে ভাসিয়ে রেখে পাড়ে নিয়ে এলো সে। ততক্ষণে পাড়ার ব্যায়াম সমিতির ছেলেরা এসে পড়েছে হৈ হৈ করে। ছেলেটাকে উপর করে শুইয়ে একজন পিঠ চেপে পেটের জল বের করতে লাগল। মেয়েটি পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তাকে আস্তে আস্তে অভিরাম বলল, ভয় নেই, বেশি জল খায়নি, এখনই ঠিক হয়ে যাবে। ছেলেটা নড়ে উঠে চোখ মেলার পর গেঞ্জি দিয়ে গা মাথা মুছে নিঃশব্দে সেখান থেকে চলে এলো অভিরাম।
কেউ তাকে খেয়াল করল না। কি আশ্চর্য! মনে তার সেই অদ্ভুত তৃপ্তিটা, সেই কাজ করার পর যেমনটা পাওয়া যেত, অন্যভাবেও এ আনন্দ আসে তাহলে। কাজে না গিয়ে বাড়ির দিকে ফিরল অভিরাম। এক্ষুনি খাঁটি দুধ দিয়ে বড় এক গ্লাস চা বানিয়ে খেতে হবে। বহু মানুষের বহু রকমের নেশা থাকে। মানুষের উপকার করা, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোটা যদি নেশায় পরিণত করা যায়, তাহলে কতই না ভালো হয়। পৃথিবীটা আরো কতই না সুন্দর হয়ে ওঠে। গল্প কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে পছন্দ করেন তাও জানাবেন।